আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা পরিসাংখ্যিক বলবিদ্যা বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে অতি সম্ভাব্য বণ্টন বা মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন। তো কোনো বিন্যাসে যে বণ্টনটির সম্ভাব্যতা সর্বোচ্চ হয় তাকে অতি সম্ভাব্য বা মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন বলে। তো কোনো বণ্টনের সম্ভাব্যতার জন্য আমরা একটা সূত্র জানি, তো সেই সূত্রটা আমরা এখানে লিখে নেব। পরবর্তীতে আমরা এই সূত্র সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো P is equal to n ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় প্রোডাক্ট নোটেশন পাই। এটা দ্বারা বোঝায় অনেকগুলো কণা বা অনেকগুলো জিনিস একত্রে গুণাকারে আছে, সেটা নির্দেশ করে হচ্ছে এই পাই দ্বারা। তো I is equal to 1 থেকে k পর্যন্ত GI NI ডিভাইডেড বাই NI ফ্যাক্টোরিয়াল। তো এই যে ব্যাপারগুলো আছে বা এই সূত্রটা কিভাবে আসলো, এটা একটা আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। তো উদাহরণটা বোঝার আগে আমরা এগুলোর পরিচয় সম্পর্কে একটু জেনে নেই। তো পি হচ্ছে বণ্টনের সম্ভাব্যতা বা প্রবাবিলিটি, এন হচ্ছে মোট কণার সংখ্যা, জিআই হচ্ছে আইতম শক্তি স্তরের ডিজেনারেসি, অর্থাৎ কতভাবে ওই অবস্থায় কণা থাকতে পারে, আর এন আই হচ্ছে আইতম শক্তি স্তরে কণার সংখ্যা। তো এবার আমরা এই যে সূত্রটা কিভাবে আসলো এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, তারপর আবার এখান থেকে শুরু করব। তো ধরে নাও যে আমাদের কাছে 4টা কণা আছে, হ্যাঁ, সেই 4টা কণা হচ্ছে এ বি সি ডি। তো এগুলো আমরা 2টা বক্সের মধ্যে রাখবো, বক্স 1 আর একটা হচ্ছে বক্স 2। তো এখানে এ বি সি ডি যে কণাগুলো রয়েছে সবগুলাই হচ্ছে আলাদা আলাদা, অর্থাৎ ডিস্টিংগুইশেবল। তো এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি নট ইজ ইকুয়াল টু ডি। প্রতিটা কণায় যে কোনো বক্সে যেতে পারবে, মানে হচ্ছে কণাগুলোকে আমরা 2টা আইডেন্টিক্যাল বক্সের মধ্যে বণ্টন করব। তো আইডেন্টিক্যাল বক্স মানে কি? আইডেন্টিক্যাল বক্স মানে হচ্ছে সেই বক্স যার শেপ, সাইজ, ভলিউম, মাস সব কিছুই সেম থাকবে, মানে সেম 2টা বক্স। তো এই 4টা পার্টিকেলকে 2টা আইডেন্টিক্যাল বক্সে কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি সেটা এখন আমরা একটু দেখব। তো এখানে আমরা 4টা ABCD, হ্যাঁ 4টা পার্টিকেল নিলাম। তো প্রথম বক্সের মধ্যে আমরা 4টা পার্টিকেলে যদি রাখি বা 4টা কণায় রাখি, সেক্ষেত্রে দ্বিতীয় বক্সের মধ্যে 0 থাকবে, 0 সংখ্যক পার্টিকেল। তাহলে প্রথমটা হচ্ছে 4 0, অর্থাৎ প্রথম বক্সে 4টা পার্টিকেল আর দ্বিতীয় বক্সে তাহলে 0টা থাকবে। তো এখানে আমরা বলতে পারি যে বক্স ওয়ানে যদি আমরা এ বি সি ডি 4টা পার্টিকেলে রাখি, তাহলে বক্স 2তে 0 সংখ্যক থাকবে। এবার যদি আমরা প্রথম বক্সের মধ্যে 3টা পার্টিকেল রাখি, তাহলে দ্বিতীয় বক্সে কয়টা পার্টিকেল থাকবে? একটা, মানে মোট 4টা, প্রথমটাতে 3টা গেলে পরটাতে 1টা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কতভাবে সাজাতে পারি, প্রথম বক্সের মধ্যে যদি এ বি সি চাই, মানে হচ্ছে এ বি সি 3টা পার্টিকেল চাই, তাহলে দ্বিতীয় বক্সে ডি যাবে। প্রথম বক্সে যদি এ বি ডি যায়, তাহলে দ্বিতীয় বক্সে সি যাবে। যদি প্রথম বক্সে এ সি ডি যায়, তাহলে দ্বিতীয় বক্সে বি যাবে। যদি প্রথম বক্সে বি সি ডি যায়, তাহলে দ্বিতীয় বক্সে কি যাবে? এ যাবে। এভাবে আমরা 4ভাবে এটাকে সাজাতে পারি। তো এটা হচ্ছে 4-0 জন্য। আমরা যদি এটাকে একটু হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 3-1 জন্য। এই 3-1 জন্য এই যে বক্স 1-এর মধ্যে এই 4ভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি বা বণ্টন করতে পারি। এবার আমরা যদি প্রথম বক্সে 2টা দেই, তাহলে দ্বিতীয় বক্সে কয়টা থাকবে? 2টা। তো সেই ক্ষেত্রে আমরা কতভাবে এটাকে সাজাতে পারি? তো প্রথম বক্সে যদি এ বি যায়, এ বি পার্টিকেল, তাহলে দ্বিতীয় বক্সে যাবে সি ডি। তো প্রথম বক্সে যদি সি ডি যায়, তাহলে দ্বিতীয় বক্সে এ বি। তো প্রথম বক্সে যদি বিসি যায়, তাহলে দ্বিতীয় বক্সে যাবে এ ডি। আর প্রথম বক্সে যদি এ ডি যায়, তাহলে দ্বিতীয় বক্সে যাবে বিসি। প্রথম বক্সে যদি এসি যায়, তাহলে দ্বিতীয় বক্সে যাবে বিডি। আর প্রথম বক্সে যদি বিডি যায়, তাহলে দ্বিতীয় বক্সে যাবে এ
সি। তো এভাবে কয়টা হলো 1 2 3 4 5 6 ভাবে আমরা এটাকে সাজাতে পারি বা ডিস্ট্রিবিউট করতে পারি, বন্টন করতে পারি। এবার আমরা যদি প্রথম বক্সে একটা পার্টিকেল দেই তাহলে দ্বিতীয় বক্সে 3টা। তো সেমভাবেই যে 3 1 না, এখন 1 3, তো এটাকে উল্টায় দিলে হবে। তো প্রথম বক্সে ডি তাহলে দ্বিতীয় বক্সে এবিসি, প্রথম বক্সে সি তাহলে দ্বিতীয় বক্সে এবিডি। তো এইভাবে আমরা উল্টাভাবে লিখলেই হবে ডি এবি সি, সি এবি ডি, বি এসি ডি, এ বিসি ডি। এবার প্রথম বক্সে যদি আমরা কোনো পার্টিকেলই না দিই তাহলে দ্বিতীয় বক্সে যাবে 4টা পার্টিকেল, তাহলে এটার উল্টাটা, তাহলে প্রথম বক্সে 0, দ্বিতীয় বক্সে এবিসিডি। তো এই যে এখানে আমরা এই 4 0 3 1 2 2 1 3 0 4 লিখলাম না, এগুলাকে বলা হয় এক একটা স্টেট, আর এই স্টেটের নাম হচ্ছে ম্যাক্রো স্টেট। তো এটার নাম কি? ম্যাক্রো স্টেট। তো ম্যাক্রো স্টেটের প্রথমটা হচ্ছে প্রথম বক্সে পার্টিকেল সংখ্যা, আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় বক্সে পার্টিকেল সংখ্যা। এখন ম্যাক্রো স্টেটের মাধ্যমে আমরা কয়ভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারি? 3 1-এর ক্ষেত্রে 4 ভাবে, আর 4 0-এর ক্ষেত্রে 1 ভাবে। তো এই যে আমরা অনেকভাবে এখানে ডিস্ট্রিবিউট করলাম, এটাকে বলা হয়, এই স্টেটটাকে বলা হয় হচ্ছে মাইক্রো স্টেট। কি বলা হয়? মাইক্রো স্টেট। এটা হচ্ছে বক্স 1 বক্স 2, তাহলে পুরোটাকে বলা হবে হচ্ছে মাইক্রো স্টেট। তো এই যে মাইক্রো স্টেটের জন্য আমরা এখন বের করব হচ্ছে তাপগতীয় সম্ভাব্যতা, যাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। তাপগতীয় সম্ভাব্যতা, এটাকে আমরা ইংলিশে বলতে পারি থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি অফ মাইক্রো স্টেট, এটাকে আবার ফ্রিকোয়েন্সিও বলা হয়। তো থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি, তো থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি কত? তো খেয়াল করলে দেখবো যে এ বি সি ডি এটা হচ্ছে একভাবেই আমরা ডিস্ট্রিবিউট করতে পারি 1, আর এটাকে আমরা কয়ভাবে ডিস্ট্রিবিউট করতে পারি? 1 2 3 4, 4 ভাবে, তাহলে এটা 4। এটাকে কয়ভাবে? 6, তাহলে এটা হবে 6। এটা হবে আবার 4, এটা হবে 1। তাহলে আমরা এখান থেকে কী বের করলাম? তাপগতীয় সম্ভাব্যতা ডব্লিউ বা থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি অফ ম্যাক্রোস্টেট। এই ম্যাক্রোস্টেটের জন্য আমরা এখান থেকে তাপগতীয় সম্ভাব্যতা বের করলাম। এবার আমরা মোট যে প্রবাবিলিটি সেটা বের করব। তাহলে মোট প্রবাবিলিটিকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো এই পি সমান কত? তো মোট প্রবাবিলিটি কত হবে? তো এটাকে আমরা একভাবে সাজাতে পারি, এটাকে 4 ভাবে, এটাকে 6 ভাবে, এটাকে 4 ভাবে, এটাকে 1 ভাবে। তাহলে মোট কত হলো? 16। 4 আর 1 5, 5 আর 1 6, 6 6 12, 12 আর 4 হচ্ছে 16। তো আমরা যদি প্রবাবিলিটি বের করতে চাই এই 3 1 বা 4 0 স্টেটের জন্য, তাহলে এখানে 1 আছে, এই 1টাকে কী করতে হবে? মোট যত সংখ্যক আমরা ডিস্ট্রিবিউট করতে পারি মানে 16, সেই 16 দ্বারা ভাগ করে নিতে হবে। আর এই ক্ষেত্রে আমরা মোট যে প্রবাবিলিটিটা পাবো 3 1-এর জন্য, অর্থাৎ এই 4 ভাবে সাজানোর ফলে আমরা এখানে পাবো হচ্ছে 4/16। আর এক্ষেত্রে আমরা 6কে মোট অংশ দ্বারা ভাগ করে দিব, 6/16। আর এখানে আমরা আবার 4/16 এবং এখানে 1/16। তাহলে আমরা এখান থেকে মোট প্রবাবিলিটি পি পাবো। তো এবার এখান থেকে আমরা এই যে এগুলা যে পেলাম, এগুলা যদি আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে যে কোনো পার্টিকেল বা যতগুলো পার্টিকেল আছে, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে আমরা খুব সহজেই এই তাপগতীয় সম্ভাব্যতা ডব্লিউ এর মানটা বের করে নিতে পারবো, অথবা এই পি এর মানটা আমরা বের করতে পারবো, অর্থাৎ মোট যে সম্ভাব্যতা সেটা বের করতে পারবো। তো আমরা সূত্রটা খেয়াল করলে দেখবো যে এখানে তো টোটাল কণার সংখ্যা এ বি সি ডি, হ্যাঁ, এই এ বি সি ডি এর ক্ষেত্রে টোটাল কণার সংখ্যা কত? যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, n = 4। তো আমরা যদি প্রথম বাক্সে r সংখ্যক কণা রাখি, তাহলে দ্বিতীয় বাক্সে আমরা মোট তো n, তো n থেকে r সংখ্যক বাদ দিয়ে দিই যদি n-r, তাহলে আমরা দ্বিতীয় বাক্সের ক্ষেত্রে কণার সংখ্যা পাবো। অর্থাৎ প্রথম বাক্সে যদি আমরা r সংখ্যক কণা রাখি, তাহলে মোট সংখ্যা থেকে যদি rটা বাদ দিয়ে দিই, তাহলে যত সংখ্যক কণা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় বাক্সে। আমরা যদি ধরে নিই n = 5, তাহলে আমরা r যদি 2 ধরি, তাহলে প্রথম বাক্সে 2 সংখ্যক থাকলে দ্বিতীয় বাক্সে কী হবে? 5 - 2 অর্থাৎ 3। তাহলে আমরা লিখতে পারি প্রথম বাক্সে থাকবে কত?
আর সংখ্যক, তাহলে দ্বিতীয় বাক্সে আমরা পাবো হচ্ছে n মাইনাস আর সংখ্যক। তো এটাকে যদি আমরা যোগ করে দেই আর প্লাস n মাইনাস আর, তাহলে টোটাল n সংখ্যকই থাকবে, চেঞ্জ হবে না। তো এখানে এই যে মাইক্রোস্টেটের ক্ষেত্রে বা এই ম্যাক্রোস্টেট 3-1-এর জন্য যে তাপগতীয় সম্ভাব্যতা ডব্লিউটা পেলাম, এটা এই যে এখানে 6 পেলাম না, এই অংশটা আমরা একটু লক্ষ্য করি। এই 6টা আসলে কিভাবে পেলাম? একটা সূত্র যদি অ্যাপ্লাই করতে পারি এখান থেকে, তাহলে আমরা এই যে 6টা সেটা পাবো। তো সূত্রটা কীরকম হবে এটা এখানে আমরা দেখব। তো আমরা যখন আর সংখ্যক পার্টিকেলকে প্রথম বাক্সে রাখবো, তখন কতগুলো আলাদা অ্যারেঞ্জমেন্ট আমরা বানাতে পারবো। সেটা হলো এই n c আর সংখ্যক অ্যারেঞ্জমেন্ট আমরা বানাতে পারি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। তো এখানে n এর মান যদি 4 হয় এবং r এর মান যদি 2 হয়, হ্যাঁ, কিভাবে? কারণ হচ্ছে আমরা এই বাক্সের কথা কল্পনা করতেছি, এই যে 6 নাম্বার, এটা কিভাবে আসলো? তো n এর মান কত? n এর মান হচ্ছে 4, মানে এই দুইটা মিলায়া 4, আর r হচ্ছে প্রথম বক্স অর্থাৎ 2, আর n মাইনাস আর হচ্ছে আবার 2। তো এখানে r এর মানটা তো 2, এই যে এটা হচ্ছে r এর মান, প্রথম বাক্সের r এর মান হচ্ছে 2। তো আর মোট হচ্ছে 2 আর 2 4, তাহলে n এর মান হচ্ছে 4, r এর মান হচ্ছে 2। তাহলে আমরা যদি মান বসাই তো কি পাবো? এখানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস আর এর মান 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তো সেক্ষেত্রে 4 এর এখান থেকে ফ্যাক্টোরিয়াল তুলতে চাইলে আমরা 4 3 2 1 এভাবে গুণ করলেই এই ফ্যাক্টোরিয়াল উঠে যায়। তো 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তো 2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 2 ইন্টু 1, আবার এই 2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 2 ইন্টু 1। তো আলটিমেটলি আমরা পাবো এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, 3 দুগুণে 6। তো এই যে 6 পাইছি, আসলে কিভাবে পাইছি? এই যে এই সূত্রের মধ্যে যদি আমরা বসায় দেই, তাহলে এই 6 পাওয়া যায়, যেটা আমরা এখানে পাই। তো এখানে আমরা যদি ম্যাক্রোস্টেটটা জানি এবং মোট পার্টিকেল সংখ্যা জানি, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে তার যে তাপগতীয় সম্ভাব্যতা ডব্লিউ সেটা পেয়ে থাকবো। এবার আমরা এই 6/16 অর্থাৎ মোট যে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা এই ম্যাক্রোস্টেটের জন্য, মানে 2 এই স্টেটের জন্য আমরা এই 6/16 কীভাবে পাই, এটাও একটা সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে এরকম, 6 ডিভাইডেড বাই 16 না, এই 6-এর জন্য আমরা কী পাই? এই যে 6 যে পাইছি এখান থেকে, তো এই সূত্রের মাধ্যমে তো ব্যবহার করে, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 6-এর পরিবর্তে আমরা লিখতে পারি। তাহলে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। আর 1/16কে কী লেখা যায়? 1 ডিভাইডেড বাই 16কে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তো এই যে এখানে 4 আসলো, এই 4 মানে কি? 4 মানে হচ্ছে n এর মান, n ইজ ইকুয়াল টু 4, তাহলে আমরা এই 4-এর জায়গায় n লিখতে পারি। তো এখানে আলটিমেটলি আমরা সূত্রটা পাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। তো এই যে আমরা সূত্রটা পাইছি, এই সূত্রের সাহায্যে মূলত মোট সম্ভাব্যতা বের করতে পারি, অর্থাৎ প্রবাবিলিটি অফ ম্যাক্রোস্টেট। এবার এখানে লক্ষ্য করো, ধরো যে আমাদের কাছে n সংখ্যক পার্টিকেল আছে, হ্যাঁ, এই n সংখ্যক পার্টিকেলের মধ্যে আমরা এই যে বক্স সংখ্যা 2টা নিলাম না, এবার এই বক্সটাই মানে হচ্ছে একটা কোষ বলা হয় এটাকে। তো আমাদের কাছে যদি অসংখ্য কোষ থাকে, মানে কে সংখ্যক কোষ থাকে, তো বক্সের কথা বিবেচনা করলে কে সংখ্যক বক্স থাকে, তো সেক্ষেত্রে কী হবে? পার্টিকেলগুলো প্রতিটা বক্সের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন স্টেটের মাধ্যমে সেখানে থাকতে পারবে। তো এখানে আমরা ধরে নিলাম যে n1, এই কোষটার নাম হচ্ছে n1 n2 n3 n4, এভাবে প্রতিটা কোষ n5 n6 n7, তো n কে পর্যন্ত যাইতে পারবে, কে সংখ্যক। তো কে সংখ্যক উপায়ে এই বক্সগুলোতে বা এই কোষগুলোতে তারা প্রবেশ করতে পারবে। তো লক্ষ্য করো যে এই যে এই পুরোটা মোট হচ্ছে n, আর এই সবগুলোকে যদি আমরা যোগ করি, অর্থাৎ n এর মান কিন্তু পরিবর্তন হবে না। হয়তো যে কণাগুলো থাকবে সেগুলো হয় এটার মধ্যে প্রবেশ করবে, অথবা এটার মধ্যে প্রবেশ করবে, অথবা এটার মধ্যে প্রবেশ করবে, কিন্তু মোট কণার যে সংখ্যাটা সেটা কিন্তু পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট ডট হচ্ছে n কে পর্যন্ত থাকবে, অর্থাৎ সেগুলোকে যদি আমরা মোট করি তাহলে nই পাওয়া যাবে। তো এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি, যেহেতু n কে পর্যন্ত, তাহলে i ইজ ইকুয়াল টু 1 থেকে k পর্যন্ত
এন আই, অর্থাৎ আয়ের মান 1 2 3 এভাবে যদি আমরা সামেশন করি তাহলে মোট সংখ্যক যে কণা সেটা পাওয়া যায়। অর্থাৎ আমরা এটাকে এন ইজ ইকুয়াল টু সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে কে এন আই লিখতে পারি। আর এটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বলতে কি বোঝায়? প্রতিটা কণার ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে পুরোটা যদি আমরা যোগ করি তখন আমরা এনই পাবো। তো আমি যদি আবার বলি n1 সমান 2, n2 সমান 4, n3 সমান 5, আমরা যদি বলি মোট সংখ্যক এর মান হচ্ছে 11, তো হয় এখানে n2 4 হইতে পারে, n2 অথবা 3 হইতে পারে, এই জায়গায় 1 বাড়তে পারে, এখানেও 3 হইতে পারে, মানে মোট যে সংখ্যাটা সেটা 11ই থাকবে। কিন্তু এক একটা কোষের মধ্যে বা এক একটা স্টেটের মধ্যে এক একভাবে সজ্জিত বা অ্যারেঞ্জমেন্ট করা থাকতে পারে। তো আমরা এনআই বলতে কি বুঝি এখন? এনআই মানে হচ্ছে আইতম অবস্থা বা কনফিগারেশনে থাকা কণার সংখ্যা। এবার আমরা এই যে ডব্লিউর যে সূত্রটা লিখলাম, ডব্লিউ ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল মানে মোট কণার সংখ্যা ডিভাইডেড বাই এন 1 ফ্যাক্টোরিয়াল, এন 2 ফ্যাক্টোরিয়াল, এন 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে। তো এটা কেন এভাবে লিখতে পারি? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে এন মাইনাস আর, প্রথম যে আমরা প্রথমটাকে কি ধরছিলাম 2 ক্ষেত্রে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর মাইনাস 1 মানে দ্বিতীয়টা। তো এটাকে যদি আমরা n1 ধরি তাহলে এটাকে যদি n2 ধরি তো সেই ক্ষেত্রে কি হবে? n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল, এই n মাইনাস আরকে যদি n2 ধরি তাহলে n2 ফ্যাক্টোরিয়াল, আর মানে হচ্ছে প্রথমটা n1 ফ্যাক্টোরিয়াল। এভাবে অসংখ্য কণা থাকলে বা অসংখ্য স্টেট থাকলে, ম্যাক্রো স্টেট থাকলে 2 2 4 5 6 যাই থাকুক না কেন, সেক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে আমরা n1 n2 n3 এভাবে বিবেচনা করে প্রতিটা ফ্যাক্টোরিয়াল করলে আমরা মানটা পাবো। এখন এটার মাধ্যমে আমরা 6 এই মানটা আনার চেষ্টা করি। দেখো যে ডব্লিউ, আমরা প্রথমে কি ডব্লিউ সমান এই যে এই সূত্র ব্যবহার করে 6 নিয়ে আসছি না, আমি আবার আরেকটা সূত্র দিলাম, ডব্লিউ ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল। এই n1 n2 মানে কি? 2 স্টেটের জন্য, এই যে এই 2 স্টেটের জন্য, তাহলে এটা n1 এটা n2। তো সেই ক্ষেত্রে কি হবে? মোট হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, মোট কণার সংখ্যা এই ক্ষেত্রে 2 2 4 ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল মানে কি? n1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আবার n2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল। তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 4 × 3 × 2 × 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1। তো আলটিমেটলি আমরা 6ই পাবো। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো আমরা আসলে কি দেখলাম? আসলে দেখলাম তাপগতীয় সম্ভাব্যতাকে দুইভাবে প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায় এবং এভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, এবার এই তাপগতীয় সম্ভাব্যতার মাধ্যমে আমরা এই যে এখানে একটা সূত্র দেখাইছিলাম না, এই যে এটা মানে কি? এটা মানে হচ্ছে মোট সম্ভাব্যতা, ওই সিস্টেমের ক্ষেত্রে মোট সম্ভাব্যতা। তো মোট সম্ভাব্যতাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, ওইটাই এখন দেখব। এভাবে প্রকাশ করা যায়, অন্য আরেকভাবে প্রকাশ করা যায়। তো সেটার জন্য আমাদেরকে জিআই এনআই সম্পর্কে জানতে হবে। তো জিআই এনআই সম্পর্কে যদি জানি, জিআই মানে কি? এই জিআই হচ্ছে আইতম শক্তি স্তরের ডিজেনারেসি, অর্থাৎ কতভাবে ওই অবস্থায় কণা থাকতে পারে সেটা নির্দেশ করে। তো এবার আমরা ডিজেনারেসি নিয়ে একটা বাস্তব উদাহরণ দেখব, তাহলে ডিজেনারেসি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো। আর ডিজেনারেসি বুঝতে পারলে আমরা ওই যে অতি সম্ভাব্য বণ্টনের ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করেছি এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো উদাহরণটা হচ্ছে এরকম যে তুমি যদি একটি রুমে ঢুকতে চাও আর ওই রুমে ঢোকার 3টা দরজা থাকে, তাহলে তুমি যে কোনো একটি দরজা দিয়ে ঢুকতে পারবে। তো এই 3টি দরজা মানে হচ্ছে 3টা রাস্তা, 3টা উপায় বা 3টা অবস্থা বা স্টেট আমরা বলতে পারি এক কথায়। তো একটাই রুম, ওই একটা রুমে ঢোকার জন্য আমাদের 3টা পথ, ভিন্ন ভিন্ন পথ রয়েছে। তো ওই রুমটাকে আমরা ওই যে বক্স হিসেবে বলছিলাম না, এই যে বক্স, একটা বক্স, 2টা বক্স, এগুলোকে আমরা কোষ বলে থাকি, সেল। মনে করো কণাগুলা প্রবেশ করবে, তো এই কণাগুলো n সংখ্যক কণা রয়েছে, মানে এখানে সর্বমোট n সংখ্যক কণা রয়েছে। তো ওই সময়ও আমরা বলছি যে n সংখ্যক কণার ক্ষেত্রে আমরা k সংখ্যক সেল এখানে দেখতে পাই। তো k সংখ্যক সেলের ক্ষেত্রে কণা যে কোনো একটা সেলে প্রবেশ করতে পারে। তো এটা হচ্ছে n1 n2 n3 n4 n5 এভাবে nk পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো এই সেলগুলোর ভিতরেও
এনার্জি লেভেল বা এনার্জি স্টেট নামের একটা অংশ থাকে। সেখানে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যে ইলেকট্রনের কথা বলি, ইলেকট্রন মানে হচ্ছে স্পিন সংখ্যা 2, তাহলে তার এনার্জি স্টেট বা এনার্জি লেভেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন, মানে হচ্ছে তার পথ সংখ্যা, মানে সে এটার ভিতরে দুইভাবে থাকতে পারে, তার মানে তার জি এর মান হচ্ছে 2, হ্যাঁ, এটাকেই বলা হয় জি। তো এখানে আমরা এন এর মান যদি আমরা বলি যে পথ সংখ্যা বা জি এর মান হচ্ছে 4, মানে 4টা রাস্তা আছে এই কোষের ভিতরে, এই সেলের ভিতরে ঢোকার জন্য। এবার এই সেলের ভিতরে একটা ইলেকট্রন বা একটা কণা ঢুকবে, মানে n=1, হ্যাঁ, একটা কণা ঢুকবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এর উপায় সংখ্যা কয়টা। জি মানে তো আমরা বলতে পারি যে কতভাবে ওই অবস্থা বা স্টেটে এটার ভিতরে ওই অবস্থায় কণা থাকতে পারে, ওইটাই বোঝায়। তো সেক্ষেত্রে আমরা যদি g=4 দিই এবং n=1 থাকে, তাহলে g1, তো g1 সমান হচ্ছে 4⁴ = 4, মানে 4ভাবে থাকতে পারে। আর এটা 1 নাম্বার না কোষ, তার মানে g1, এটা নিচে 1 দিব। এবার এই যে এটার ভিতরে 4টা রাস্তা আছে, দুইটা কণা ঢুকবে, 2টা কণা প্রবেশ করবে। তো সেক্ষেত্রে এই g1 এর ভিতরেই 2টা কণা প্রবেশ করবে। সেক্ষেত্রে g1 এর মান কত, আমরা বললাম 4টা রাস্তা আছে, মানে 4টা স্টেট আছে। তো 4, 2টা কণা ঢুকবে 2, তাহলে 4 4 16। তো এখানে কয় অবস্থায় থাকতে পারবে, 16টা অবস্থায় থাকতে পারবে এটার ভিতরে। তো এবার যদি আমরা g1 দেই, মানে হচ্ছে প্রথম সেলের ভিতরে, এটার ভিতরেই যদি আমরা তিনটা পার্টিকেল দেই, তো সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে জি এর মান তো 4, তো সেক্ষেত্রে 4³ = 64, মানে 64টা উপায় এখানে থাকতে পারবে। তো যেহেতু আমরা বলছি যে 1 নাম্বার বক্স বা 1 নাম্বার সেল, তো এখানে g1 = 4, হ্যাঁ। তো এবার আমরা 2 নাম্বার সেলের কথা বিবেচনা করি, তাহলে g2 হবে, g2। এবার এই g2 এর মধ্যে আমরা g2 এর মান দিলাম, বা তার যে ঢোকার, অর্থাৎ এই সেলের ভিতরে ঢোকার জন্য রাস্তা বা স্টেট আছে কয়টা, ধরে নিলাম 3টা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে হচ্ছে একটা কণা বা পার্টিকেল ভিতরে প্রবেশ করবে, তো এখানে 1 হবে, n এর মান 1, তাহলে এখানে হবে g2 এর মান 3⁴, তো 3টা অবস্থায় থাকতে পারবে। এবার g2 এখানে যদি 2 দেই, তো সেক্ষেত্রে 3² 3 3 9, 9টা উপায়ে থাকতে পারবে। তো এখন আমরা যদি বলি যে এখানে gi, মানে এই যে g1, g2, g3, g4 এভাবে gk পর্যন্ত যেতে পারবে, অর্থাৎ এই একটা সেলের ভিতরে আমরা এনার্জি লেভেল পাবো হচ্ছে কে পর্যন্ত। তাহলে g1 + g2 + g3, এভাবে আমরা জি এর মান পাবো হচ্ছে gk পর্যন্ত। আর এটা যদি আমরা সামেশন করি, তো এটাকে লেখা যায় i = 1 থেকে k পর্যন্ত gi। তো সবগুলো কোষের ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে কণাগুলো কোথাও না কোথাও অবশ্যই থাকবে, তাই আমরা সবগুলো কোষের পূর্বানুমিত সম্ভাব্যতার সমষ্টি আমরা 1 ধরতে পারবো, মানে এই পুরাটা সমষ্টি = 1 হিসেবে বিবেচনা করা হবে। এবার আয়তম কোষের যুগপৎভাবে যদি ni সংখ্যক কণা পতন ঘটে, তাহলে পূর্বানুমিত সম্ভাব্যতা হবে gi ni, হ্যাঁ, ni সংখ্যকের জন্য এখানে ni হবে আর নিচে হবে gi। তো এখানে আমরা k সংখ্যক কোষে n সংখ্যক কণা এমনভাবে বণ্টিত করব যাতে করে প্রথম কোষে n1 সংখ্যক, দ্বিতীয় কোষে n2 সংখ্যক, এভাবে যেতে থাকবে, মানে n1 প্রথম কোষে, n2 দ্বিতীয় কোষে, n3 তৃতীয় কোষে, এভাবে k সংখ্যক কোষে nk এভাবে যেতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিশেষ বন্টন বা পূর্বানুমিত সম্ভাব্যতা পাই, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, আর এটা হচ্ছে পুরোটার গুণফল, অর্থাৎ জি = পাওয়া যাবে হচ্ছে g1 n1 গুণ g2 n2 গুণ g3 n3 গুণ, এভাবে gk পর্যন্ত যাবে, gk nk। তো এবার আমরা একটু এখানে লক্ষ্য করি, আমরা তাপগতির সম্ভাব্যতা W সমান পাইছিলাম n⁴ / n1 / n2 / nk। আর জি মানে কি, জি মানে হচ্ছে বিশেষ বন্টনের পূর্বানুমিত সম্ভাব্যতা। পূর্বানুমিত মানে হচ্ছে আগে থেকে জানা, কোনো না কোনো সেলের মধ্যে অবশ্যই থাকবে কণাটা। তো এরকম যদি বোঝায়, তাহলে আমরা বলতে পারি এখানে বিশেষ বন্টনের পূর্বানুমিত সম্ভাব্যতা। তো এখানে জি এর মানটা হচ্ছে g1 n1 g2 n2 .. gk nk পর্যন্ত। এবার
মোট যে সম্ভাব্যতা, আমরা মোট সম্ভাব্যতার একটা সূত্র বের করেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই মোট সম্ভাব্যতা পি, তাহলে আমরা এই ডব্লিউ এবং জি গুণ করে দিলেই পেয়ে যাব। তো ডব্লিউ এর মান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল ডট 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 হচ্ছে nk ফ্যাক্টোরিয়াল। তারপর গুণ করব কি, এই যে পুরোটা g1 n1 g2 n2 g3 n3 এভাবে জিকে এনকে পর্যন্ত। তো লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে n ফ্যাক্টোরিয়াল এটাকে রাখলাম, এই g1 g2 g3 সবগুলো গুণাকার আছে না, তাহলে আমরা এই প্রোডাক্ট অর্থাৎ পাই ব্যবহার করতে পারি গুণের জন্য। এটা হচ্ছে গুণের চিহ্ন পাই। এবার এই যে পুরোটা গুণাকার আছে, জন্য আমরা এই g1 g2 g3 gk পর্যন্ত পুরোটা আমরা আই দিতে পারি, জি আই। তো জি আই এন আই, হ্যাঁ। তো কেন আই ইজ ইকুয়াল টু, মানে কি আই ইজ ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত। তো এখানে আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত, আর নিচে ভাগাকার আছে n1 n2 nk পর্যন্ত, তাহলে আমরা এটাকেও আই দ্বারা প্রকাশ করতে পারি ni ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ni ফ্যাক্টোরিয়াল। তো এটা কিসের মান পাইছি, পি এর মান। পি ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল জি আই ni ডিভাইডেড বাই ni ফ্যাক্টোরিয়াল। তো এটাই হচ্ছে আমাদের মোট সম্ভাব্যতা নির্ণয়ের সূত্র। তো এটাই আমরা মূলত অতি সম্ভাব্য বণ্টনের ক্ষেত্রে ব্যবহার করব। তো অনেক রকমভাবে কণাগুলোকে বিভিন্ন শক্তি স্তরে বা এনার্জি লেভেলে বসানো যায়, কিন্তু সেই বণ্টনটি যার সম্ভাব্যতা সবচেয়ে বেশি তাকে আমরা বলে থাকি হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন। তো এখানে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন কত, এই প্রথম উদাহরণটার ক্ষেত্রে এই যে এখানে প্রবাবিলিটি এখানে 16 16 16 16 প্রত্যেকটাই 16, কিন্তু এখানে লবটা যদি আমরা খেয়াল করি, এখানে 4 এখানে 6 এখানে 4 এখানে 1, লব যার বেশি সেটাই হচ্ছে মোস্ট প্রবাবল, অর্থাৎ সর্বোচ্চ প্রবাবিলিটি রয়েছে সেটা। তার মানে এইটা 2 2 অর্থাৎ ম্যাক্রোস্টেট 2 2 এর জন্য সর্বোচ্চ প্রবাবিলিটি পাওয়া যায় 6 ডিভাইডেড বাই 16। তো এটাই আমরা এখন আমাদের আনসারে চলে যাই। তো আনসারটা খেয়াল করলে দেখব যে কোনো বিন্যাসে যে বণ্টনটি সম্ভাব্যতা সর্বোচ্চ হয় তাকে অতি সম্ভাব্য বণ্টন বলে। এবার যে কোনো বণ্টনের ক্ষেত্রে আমরা সম্ভাব্যতার জন্য মাত্র পাইছি পি ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে প্রোডাক্ট নোটেশন, অর্থাৎ গুণ আকারে অনেকগুলো থাকলে সেটার জন্য আমরা এই প্রোডাক্ট নোটেশন ব্যবহার করি, জি আই এন আই ডিভাইডেড বাই ni ফ্যাক্টোরিয়াল। তো আমি যদি আবার এদের পরিচয় করিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি পি হচ্ছে বণ্টনের সম্ভাব্যতা, এন হচ্ছে মোট কণার সংখ্যা, জিআই হচ্ছে আয়তম শক্তি স্তরের ডিজেনারেসি, অর্থাৎ কতভাবে ওই অবস্থায় কণা থাকতে পারে সেটা নির্দেশ করে, এনআই হচ্ছে আয়তম শক্তি স্তরে কণার সংখ্যা। তো এবার আমরা উভয় পক্ষে লন নিব। লন নিলে একটা সুবিধা কি, এই যে এখানে যে গুণ নোটেশনটা রয়েছে বা প্রোডাক্ট নোটেশনটা রয়েছে, এই নোটেশনটা কি হয়, সামেশন হয়ে যায় এই লন নেওয়ার সুবিধার জন্য, অর্থাৎ এটা সহজ হয়ে যায় অঙ্কটা করার ক্ষেত্রে। তো এটা কি হয়ে যাবে, সামেশন হয়ে যাবে। তো সামেশন লন জিআই এনআই ডিভাইডেড বাই ni ফ্যাক্টোরিয়াল। তো এখানে এখানে লন হবে, যেহেতু উভয়পক্ষে লন নিয়েছি। তো এখানে লন পি ইজ ইকুয়াল টু লন n ফ্যাক্টোরিয়াল সামেশন আই, এই যে ভাগাকার আছে, লন ভাগাকারে থাকলে কি হয়, আলাদা আলাদা বিয়োগ হয়ে যায় না। তো এখানে আমরা বিয়োগ করতে পারবো যে লন জি আই এন আই মাইনাস লন এন আই ফ্যাক্টোরিয়াল। মানে প্রথমে উপরেরটা হবে লন সহ, প্রথমে উপরেরটা হবে ভাগের কারণে বিয়োগ হবে, তারপর নিচেরটা হবে লন সহ লন এন আই ফ্যাক্টোরিয়াল। তো এবার লন n ফ্যাক্টোরিয়াল, তো যেহেতু আমরা এখানে লন নিচ্ছি উভয়পক্ষে, তো গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস দিব, এখানেও প্লাস, এই প্লাসের জন্য প্লাস। তো এবার লক্ষ্য করি যে এই যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা আলাদা আলাদা সামেশনটা দিয়ে দিব। আলাদা সামেশন দিলে এটার সাথেও সামেশন আছে, এটার সাথেও সামেশন আছে। তো সামেশন আই লন ni ফ্যাক্টোরিয়াল, আর এটার সাথে যদি দিয়ে প্লাসে প্লাসে প্লাস, সামেশন এটার সাথেও আছে সামেশন আই লন জি আই এন আই। তো এবার লক্ষ্য করি এখানে লন n ফ্যাক্টোরিয়াল মাইনাস সামেশন আই লন ni ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা উপরে পাওয়ার হিসেবে আসে না, যদি পাওয়ার হিসেবে থাকে লনের ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে এটা সামনে চলে আসে। তো সামেশন আই এন আই লন জি আই।
তো এবার আমরা এখানে যে লন পি ইজ ইকুয়াল টু এমানটা পাইছি না, এখানে স্টার্লিংয়ের সূত্র প্রয়োগ করব। তো স্টার্লিংয়ের সূত্রটা কি? তো স্টার্লিং আমাদেরকে বলে যে বড় সংখ্যার যে ফ্যাক্টোরিয়ালগুলো রয়েছে, আমরা n ফ্যাক্টোরিয়াল নিই, সেটা অনেক বড় সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে লগ বা সাধারণ গাণিতিক রূপে আনতে ব্যবহার করা হয় হচ্ছে এই স্টার্লিং সূত্রটা। অর্থাৎ আমরা এটাকে এই যে লন n ফ্যাক্টোরিয়াল, এটার যে সাধারণ সূত্র, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই nটাকে প্রথমে লিখব, তারপর লন n লিখব, তারপর মাইনাস আবার n লিখব। এই সূত্রটাকে বলা হয় হচ্ছে স্টার্লিংয়ের সূত্র। তো এটা কেন আমরা ব্যবহার করি? তো এটা প্রায় সত্য হয় যখন হচ্ছে n অনেক বড় থাকে তখন। তো ফ্যাক্টোরিয়াল বড় হলে গণনা অসম্ভব হয়ে যায়, হ্যাঁ। তাই আমরা সেটাকে কি করি, এভাবে প্রকাশ করি, যাতে করে আমরা খুব সহজে এটা নির্ণয় করে ফেলতে পারি। তো এটা বললাম যে প্রায় সত্য হয়। কখন সত্য হয়? যখন হচ্ছে nটা অনেক বড় থাকে, তখন আমরা এটাকে এভাবে করলে এটা সত্য হয়, অর্থাৎ মিলে যায়। তো এটাকে অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ আরও যদি তুমি কাছাকাছি মান নিয়ে আসতে চাও, প্রায় কাছাকাছি আসে, তো আরও কাছাকাছি আনতে গেলে এভাবেও লেখা যায়। লন n ফ্যাক্টোরিয়াল এভাবে থাকলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, লন n মাইনাস n প্লাস হাফ লন 2πn, হ্যাঁ। কিন্তু অঙ্কের ক্ষেত্রে মূলত আমরা এটাই ব্যবহার করি। যখন আমরা লন n ফ্যাক্টোরিয়াল দেখব তখন এটাই ইউজ করব, n ln n মাইনাস n। তো এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, n ln n মাইনাস n। তো লন পি ঠিক থাকবে। তো লন n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ln n মাইনাস n, তারপর হচ্ছে মাইনাস, তো সামেশন লন n ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? তো এই অংশটুকুকে আমরা কিভাবে লিখতে পারবো? সেম আগের মতো, সামেশন i ঠিক থাকবে, লন ni ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ni ln ni মাইনাস ni প্লাস সামেশন i ni ln gi। তো ইকুয়াল টু হচ্ছে লন n মাইনাস n মাইনাস সামেশন i। তো এটাকে আলাদা আলাদা করে দিলে সামেশন এটার সাথেও আছে, এটার সাথেও আছে। তো এখানে হবে ni ln ni মাইনাসে মাইনাসে প্লাস সামেশন i ni প্লাস সামেশন i ni ln gi। একটা ব্যাপার খেয়াল করে, এই যে ni এটা মানে কি? এটা মানে হচ্ছে মোট n সংখ্যক কণাকে নির্দেশ করে। মানে হচ্ছে n সংখ্যক কণা যদি থাকে, তো এটাকে আমরা n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট ডট nk পর্যন্ত লিখি, এবং এটাকে আমরা সামেশন আকারে সামেশন i ni লিখি। তো সামেশন i ni যে কথা, মোট কণার সংখ্যা n একই কথা। তো সেক্ষেত্রে আমরা এটাকে শুধু n লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি n ln n মাইনাস n মাইনাস সামেশন i ni ln ni প্লাস n প্লাস সামেশন i ni ln gi। তো মাইনাস n প্লাস n কাটা যাবে, তো এখানে আলটিমেটলি থাকবে n ln n মাইনাস সামেশন i ni ln ni প্লাস সামেশন i ni ln gi। সুতরাং লন পি ইজ ইকুয়াল টু n ln n মাইনাস সামেশন i ni ln ni প্লাস সামেশন i ni ln gi। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এবার 1 নং সমীকরণের আমরা ভেরিয়েশন নিব। তো ভেরিয়েশন মানে কি? ভেরিয়েশনকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা একটি রাশি, যেমন এখানে আমরা লন পি কে সর্বোচ্চ করতে চাচ্ছি, যদি কোনো একটা রাশিকে সর্বোচ্চ বা সর্বনিম্ন করতে চাই, তবে আমাদেরকে ভেরিয়েশনের মাধ্যমে দেখতে হয় যে, ভেরিয়েশন মানে সামান্য পরিবর্তন করে দেখতে হয় যে এই এখানে ভিতরে যে ni আছে, ni কে তো পরিবর্তন করা যায়। তো এই ni কে পরিবর্তন করে আমাদের দেখতে হবে এই লন পি কতটুকু পরিবর্তন হচ্ছে। মানে হচ্ছে ভেরিয়েশন নেওয়া মানে ni গুলো একটু একটু করে পরিবর্তন করলে লন পি কতটুকু বদলায় সেটা দেখা। তো আমরা যদি এখানে ভেরিয়েশনটা নিই তাহলে কি হবে? তো এখানে আমরা লিখছি যে অতি সম্ভাব্য বণ্টনের ক্ষেত্রে পি সর্বোচ্চ হবে যখন আমাদের যে সামান্য পরিবর্তন মানে ডেল্টা পি ম্যাক্সিমাম ইকুয়াল টু 0 হতে হবে। যদি এটা সর্বোচ্চ হয় তাহলে অবশ্যই কি এই পি ম্যাক্সিমাম ডেল্টা অর্থাৎ ভেরিয়েশন নেওয়ার পর এটা 0 হবে। ডেল্টা লন পি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা 1 নং সমীকরণটাকে কি লিখতে পারি ভেরিয়েশন নেওয়ার পর? তো এখানে আমরা 1 নং সমীকরণটা খেয়াল করলে দেখবো যে এই জায়গায় ডেল্টা লন পি, এই জায়গায় ডেল্টা নিতে হবে, এই জায়গায় ডেল্টা নিতে হবে, এই জায়গায় ডেল্টা নিতে হবে। কিন্তু এখানে খেয়াল করলে
করলে দেখব যে এখানে n ln n মানে ni নাই। তো ni হচ্ছে আমাদের পরিবর্তন হবে, কিন্তু n মোট যে সংখ্যাটা, মোট যে কণার সংখ্যা সেটা তো পরিবর্তন হবে না। মোট কণার সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ni গুলো একটু একটু পরিবর্তন করা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে ln p কতটুকু সেখানে বদলায়। আর n ln n অংশটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ হচ্ছে টোটাল কণার সংখ্যা n পরিবর্তন হয় না, তো সেজন্য এটা 0 হয়ে যাবে। আর এই অংশটুকু শুধু আমরা লিখব। তো এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস সামেশান i ডেল্টা, এই পুরোটার মধ্যে আমরা ডেল্টা নিব, তাহলে ni ln ni প্লাস সামেশান i, সেমভাবে এখানেও আমরা যদি ডেল্টা নেই তো ডেল্টা ni ln gi। তো এখানে আমরা ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, কারণ ni এর পরিবর্তন হচ্ছে, এখানে ni একটা ফাংশন, ln ni আরেকটা ফাংশন। তো সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট রুল যদি অ্যাপ্লাই করি তো আমরা জানি যে ইউভির ফর্মুলা হচ্ছে ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েট করতে হয়, প্লাস ভিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েট করতে হয়। তো আমরা ln ni কে যদি স্থির রাখি তাহলে কি করব, ln ni, তাহলে ডেল্টা ni এর মধ্যে ডেল্টাটা বসবে, ডেল্টা ni, তারপর হচ্ছে প্লাস, সূত্রের প্লাস, তারপর হচ্ছে কি, তারপর আমরা কাকে স্থির রাখবো, ni কে স্থির রাখবো এবং ln ni এর সাথে এই ডেল্টাটা বসাবো, ডেল্টা ln ni। ডেল্টাটা মূলত এখানে ডিফারেন্সিয়েট মানে ddx আমরা করি না, ডিফারেন্সিয়েট, এটার কাজ করতেছে। প্লাস প্লাস এখানে খেয়াল করলে দেখব যে এই যে ln gi, এই gi অংশটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ হচ্ছে এটা পরিবর্তন হয় না। তো gi যেহেতু পরিবর্তন হয় না, ln gi কনস্ট্যান্ট হওয়ার কারণে এটা আলাদা আলাদা ফাংশন, এটার কোনো পরিবর্তনই হবে না, অর্থাৎ ডেল্টাটা এটার কোনো পরিবর্তন করবে না, এটার পরিবর্তন করবে। তো সেই ক্ষেত্রে ln giটা ফিক্সড থাকবে এবং ডেল্টাটা এই ni এর সাথে বসবে, তাহলে সামেশন i ln gi ঠিক থাকবে আর ডেল্টাটা কার সাথে বসবে, ni এর সাথে বসবে। এবার আমরা জানি যে যদি x এর সাপেক্ষে ln x কে ডিফারেন্সিয়েট করি মানে ddx অফ ln x, তাহলে এটার আনসার হয় 1/x। হ্যাঁ, এবার এটার মতো করে আমরা এই অংশটুকু যদি খেয়াল করি, এখানে ডেল্টা ln ni মানে ডেল্টা ln ni কার সাপেক্ষে করা হচ্ছে তা তো আমরা জানি না, কিন্তু এটাকে যদি আমরা x হিসেবে বিবেচনা করি, ln x সমান 1/x 1/ni। তো যেহেতু আমাদের ডেল্টা সাপেক্ষে করা হচ্ছে, তো এখানে আমাদের ডেল্টা niটা দিয়ে দিতে হবে, মানে এ দ্বারা বোঝায় যে এই ডেল্টা ni এর সাপেক্ষে আমরা এখানে ডিফারেন্সিয়েট করতেছি। তো আলটিমেটলি আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি পাই হচ্ছে 1/ni ডেল্টা ni। তো এই জন্য আমরা এখানে কি লিখতে পারবো, ডেল্টা ln ni এর পরিবর্তে 1/ni ডেল্টা ni। তো এই লেখাটাই লিখবো, সামেশান i ln ni ডেল্টা ni প্লাস ni, তো এটার পরিবর্তে কি আসবে, 1/ni ডেল্টা ni প্লাস সামেশান i ln gi ডেল্টা ni। তো এখানে ni কাটা যাবে, তো থাকবে কি মাইনাস সামেশান i ln ni ডেল্টা ni প্লাস ডেল্টা ni প্লাস সামেশান i ln gi ডেল্টা ni। তো এখানে এই সামেশান iটা এটার সাথেও আছে, তো এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব, তো বুঝতে অসুবিধা হবে। তো আমরা যদি সামেশানটা আলাদা আলাদাভাবে দিই তাহলে কি হবে, এখানে মাইনাস সামেশান i ln ni ডেল্টা ni, তো প্লাসে মাইনাসে মাইনাস সামেশান i ডেল্টা ni প্লাস সামেশান i ln gi ডেল্টা ni। তো এখানে সামেশান i ডেল্টা ni বলতে কি বোঝায়, খেয়াল করলে দেখা যাবে যে আমরা জানি যে মোট যে কণার সংখ্যা সেটা হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট 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 nk পর্যন্ত যায়, এবং এটাকে সামেশন করলে আমরা ni লিখতে পারি, অর্থাৎ n ইজ ইকুয়াল টু সামেশান i ni। সেমভাবে এটাকে যদি আমরা ডেল্টা হিসেবে লিখি তাহলে ডেল্টা n ইজ ইকুয়াল টু সামেশান i ডেল্টা ni লেখা যাবে, কারণ হচ্ছে এটাকে ডেল্টা n1 ডেল্টা n2 ডেল্টা n3 এভাবে ডেল্টা nk পর্যন্ত গেলে তারপর সামেশন আকারে সামেশান i ডেল্টা ni লেখা যাবে। তো এই সামেশান i ডেল্টা ni মানেই হচ্ছে এই ডেল্টা n। তো এই ডেল্টা n মানে হচ্ছে মোট যে কণাটা সেটার সামান্য পরিবর্তন। তো আমরা জানি যে এই ni এর উপর এই ভেরিয়েশনটা কাজ করতেছে, মানে সামান্য পরিবর্তন ঘটাইতেছে, কিন্তু এই ডেল্টা n এর উপর তো তেমন কোনো প্রভাব পড়বে না, সেক্ষেত্রে আমরা ডেল্টা n এর সমান হচ্ছে 0 লিখতে পারবো। তো এখানে আমরা এই সামেশান i ডেল্টা ni যে কথা, শুধু ডেল্টা n একই কথা, এবং এটা যেহেতু কনস্ট্যান্ট ফিক্সড থাকবে, এটার পরিবর্তন হবে না, আমরা পরিবর্তন করতে পারবো না, তো সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আমরা পাবো কি, পাবো হচ্ছে মাইনাস সামেশান i ln ni ডেল্টা ni প্লাস সামেশান i ln gi ডেল্টা ni। তো এটা কার মান পাইছি,
ডেল্টা লন পি এর মান পাইছি। এখন আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে কি জানি, ডেল্টা লন পি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি পি ম্যাক্সিমাম হয় তাহলে এই সম্পূর্ণ মানটা কি হয়ে যাবে 0। সুতরাং আমরা লিখতে পারি যে মাইনাস সামেশন আই লন এন আই ডেল্টা এন আই প্লাস সামেশন আই লন জি আই ডেল্টা এন আই ইকুয়াল টু 0। তো এখানে আমরা লিখে দিব যে এন ধ্রুবক বিদায় ডেল্টা এন ইজ ইকুয়াল টু, যে কথাটা লিখলাম না এটা লিখে দিব, এন ধ্রুবক বিদায় ডেল্টা এন ইজ ইকুয়াল টু সামেশন আই ডেল্টা এন আই ইকুয়াল টু হচ্ছে 0 হবে। এবার আমরা কি লিখতে পারি, ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা সমান হচ্ছে 0, কারণ এখানে বলেই দিছি যে ডেল্টা পি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 0। সুতরাং সামেশন আই লন এন আই ডেল্টা এন আই প্লাস সামেশন আই লন জি আই ডেল্টা এন আই ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো তাহলে 2 নং হবে এটা, তারপর 3 নং দিব এটাকে। তো এই 3 নং সমীকরণ অতি সম্ভাব্য বন্টনের শর্ত নির্দেশ করে। আমরা যখন ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্র পড়ব তখন এই অংশটা সরাসরি নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে আমরা লিখে দিব যে 3 নং সমীকরণ অতি সম্ভাব্য বন্টনের শর্ত নির্দেশ করে। তো এবার আমরা এখানে কিছু লেখা লিখব, যে যদিও এটা আমি আগেও বুঝাইছি যে এই ডেল্টা n1 ডেল্টা n2 ডেল্টা nk এগুলো কি স্বাধীন নয়, মানে হচ্ছে মোট কণার সংখ্যা n হচ্ছে নির্দিষ্ট হওয়ায় k সংখ্যক কোষের প্রত্যেকটিতে কণার সংখ্যার পরিবর্তন হচ্ছে ডেল্টা ni। তো এই যে ডেল্টা ni অর্থাৎ ডেল্টা n1 ডেল্টা n2 ডেল্টা n3 ইত্যাদি স্বাধীন নয়, এরা নিম্নে সম্পর্ক মেনে চলে। অর্থাৎ ডেল্টা n1 ডেল্টা n2 ডেল্টা nk পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে সেটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি, সামেশন ডেল্টা ni, আর এটার মানটা হবে 0। এটাই হচ্ছে এই সম্পর্কটা তারা মেনে চলে। তো এই বন্টনটি নির্ধারণের জন্য ল্যাগ্রাঞ্জের অনির্ণীত গুণক পদ্ধতি ব্যবহার করা যায়। এর জন্য স্বেচ্ছাধীন গুণক আলফা অন্তর্ভুক্ত করা হয় যা কণার সংখ্যা ni এর উপর নির্ভর করে না। তো ল্যাগ্রাঞ্জের উপপাদ্য কেন ব্যবহার করা হয় তো সেই সম্পর্কে আমি একটু বলি। আমরা যে জানি যে n হচ্ছে নির্দিষ্ট, হ্যাঁ, কিন্তু n1 n2 n3 এগুলার ক্ষেত্রে কণাগুলা যে কোনো একটাতে যদি প্রবেশ করে, মোট কণার সংখ্যা যদি 10 হয় তাহলে এখানে মনে করো প্রবেশ করতেছে 3টা, এখানে মনে করো 3টা, এখানে কয়টা প্রবেশ করবে, বাকি 4টা, তো মোট 10টা হইতে হবে। এলোমেলোভাবে এক একটার মধ্যে এক একটা প্রবেশ করতে পারবে, কিন্তু সব মিলায় 10টাই থাকতে হবে কণার সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের একটা শর্ত। তো এই কনস্ট্যান্টটা পালন করার জন্য, অর্থাৎ কণার সংখ্যা আমরা যে এখানে প্রবাবিলিটি বা পি সর্বোচ্চ করব, তো সেই সর্বোচ্চ করার জন্য আমাদের শর্ত কি, শর্ত হচ্ছে আমাদের কণার সংখ্যাটা ঠিক রাখতে হবে, অর্থাৎ n সংখ্যক কণাই থাকতে হবে। তো এই শর্তটা বজায় রাখার জন্য আমরা একটা গুণাঙ্ক নিয়ে আসি যেটা হচ্ছে আলফা। হ্যাঁ, তো এই আলফা গুণাঙ্ক ব্যবহার করার মাধ্যমে আমরা ওই শর্তটা বা নিয়মটা মেনে চলতে পারি যে মোট কণার সংখ্যা ফিক্সড থাকবে, মানে ততই থাকবে। হয়তো ভিতরে n1 n2 n3-র মধ্যে আলাদা আলাদা কণা ঢুকতে পারে, তো সেটা ব্যাপার না, কিন্তু প্রত্যেকটার মধ্যে ঢোকার পরেও মোট কণার সংখ্যা ফিক্সড থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো এই ল্যাগ্রাঞ্জের জন্য এই যে 4 নং সমীকরণটা, এটার সাথে আমরা আলফা গুণ করে দিব। তো আলফা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, আলফা ডেল্টা ni সমান হচ্ছে 0, হ্যাঁ, ইকুয়াল টু 0। এটাকে আমরা 5 নং সমীকরণ দেব। তো 5 নং সমীকরণটা যে পাইছি এটা কি করব, 3 নং সমীকরণের সাথে যোগ করে দেব। অর্থাৎ এই যে 3 নং সমীকরণটা ছিল এটার সাথে এই ডেল্টা সামেশন আলফা ডেল্টা ni যোগ করে দিব। তো এখানে লিখি 5 নং এর মানটা 3 নং এর সাথে যোগ করি। তো যদি যোগ করি তাহলে কি হবে, সামেশন আই, এখানেও সামেশন আছে, ওই 3 নং সমীকরণও সামেশন আছে। তো সামেশনটা যদি আমরা কমন নিই, আর এখানেও ডেল্টা ni আছে, আবার এখানেও ডেল্টা ni, দুটার মধ্যে আছে, তো ডেল্টা niও কমন নিব। তো থাকবে কি, লন ni মাইনাস লন ni প্লাস লন জি আই, আর এটার ক্ষেত্রে থাকবে হচ্ছে প্লাস আলফা। তো এখানে কি কি থাকবে, মাইনাস লন ni প্লাস লন জি আই প্লাস আলফা, আর কি কমন নিছি, ডেল্টা ni সমান হচ্ছে 0। তো এখানে এই ডেল্টা ni এর মান যে কোনো কিছু হতে পারে, 0 হবে না, কিন্তু এই যে বন্ধনীযুক্ত যে অংশটা মাইনাস লন ni প্লাস লন জি আই প্লাস আলফা, এটা সমান হচ্ছে 0 হবে। তো এখানে আমরা কি লিখব, যে মাইনাস লন ni প্লাস লন জি আই প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0। তো এখানে যদি আমি লন নিয়ে আসি তাহলে অবশ্যই একটা আনতে হবে, লন আমরা জানি যে লন এবং একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, আগের মানটাই থাকে। তাহলে লন ni প্লাস লন জি আই ঠিক রাখবো, আর এখানে এক্সট্রা লন আনবো। তো এখানে লন আনার কারণে এখানে এই অংশটা পাওয়ার হিসেবে অবশ্যই টু দি পাওয়ার আলফা।
তো পরবর্তীতে আমরা কি করতে পারি, পাওয়ারটা এই লন এবং একে অপরকে ক্যান্সেল আউট করে দিলে এই আলফাটাই থাকবে। তো এই জন্য আমরা এভাবে নিয়ে আসতে পারি। কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমাদের মান বের করতে সুবিধা হবে। তো মাইনাস লন এন আই ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তো শুধু লন এন আই প্লাস লন এন আই ইজ ইকুয়াল টু কী হবে, লন জি আই প্লাস লন ই টু দি পাওয়ার আলফা। লন যদি আমরা এখানে আমরা জানি যে লনের ক্ষেত্রে দুইটা লন না প্লাস আকারে আছে, তাহলে এই যে মানগুলো আছে এগুলো গুণ হয়ে যাবে। প্লাস থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ হয়, এটা হচ্ছে লনের নিয়ম। তাহলে একটা লন নিয়ে আমরা এটা কি করে দিব, দুইটা মান গুণ করে দিব, জি আই ই টু দি পাওয়ার আলফা। তো উভয় পক্ষ থেকে লন লন কাটা যাবে, তো শুধু এন আই ইজ ইকুয়াল টু কত থাকবে, এন আই ইজ ইকুয়াল টু থাকবে জি আই ই টু দি পাওয়ার আলফা। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দেব। তো এবার আমরা কি করব, এই এন আইয়ের উপর সমষ্টিকরণ করব। এখানেও সমষ্টি দিব, এখানেও সমষ্টি চিহ্ন দেব উভয় পক্ষে। যদি উভয় পক্ষে দেই, এই যে আলফাটা কিন্তু এই আয়ের উপর নির্ভরশীল না। তো ই টু দি পাওয়ার আলফা তো কনস্ট্যান্ট, তাহলে সামেশনের ভিতরে না রাখলেও হবে, সামেশনের বাইরে এই ই টু দি পাওয়ার আলফাটা বের হয়ে যাবে, কারণ সমষ্টিটা আয়ের উপর নির্ভরশীল, ডিপেন্ড করে। তো আমরা এখানে কি লিখতে পারি, যে আয়ের উপর সামেশন এন আই, তো ই টু দি পাওয়ার আলফার কাজ নাই এই সামেশনের ভিতরে, কারণ ই টু দি পাওয়ার আলফা এর উপর নির্ভরশীল না। এর জন্য আমরা ই টু দি পাওয়ার আলফাকে সামেশনের বাইরে বের করে দিলাম, সামেশন আই জি আই লিখলাম। তো কারণটা আমরা এখানে লিখে দিলাম যে আলফা আয়ের উপর নির্ভরশীল নয়। এখন আমরা কি করব, আমরা আগেও বলছিলাম যে প্রতিটা কোষে G1 G1 G2 G3 এভাবে জিকে পর্যন্ত যখন যাবে, তখন এটাকে যদি আমরা সামেশন করি তাহলে জি আই হয়, আই ইজ ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত সামেশন জি আই ইজ ইকুয়াল টু 1 হয়। তো এই শর্তটা লিখছিলাম, কারণ হচ্ছে প্রতিটা কোষে আমাদের অসংখ্য কে পর্যন্ত কোষ আছে না, প্রতিটা কোষের কোনো না কোনো কোষে অবশ্যই কণা পতিত হবে। সেক্ষেত্রে আমরা এখানে সামেশন আই জি আই ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তো এই কথাটাই লিখলাম যে এখন প্রতিটি কোষে কণা পতনের পূর্বনির্মিত সম্ভাব্যতা সমষ্টি হচ্ছে সামেশন জি আই ইজ ইকুয়াল টু 1। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, এই যে এখানে 1 যদি দিয়ে দেয়, তো সামেশন এন আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা হবে। তো এখানে লিখতে পারি, তাই সামেশন আই এন আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা। তো সামেশন আই এন আই মানে কি, সামেশন আই এন আই মানে হচ্ছে মোট কণার সংখ্যা এন, এন ইজ ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3 ডট 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 এন কে। তো এগুলোকে সমষ্টি আকারে লিখলে সামেশন আই এন আই। তো সামেশন এন আই যে কথা, মোট কণার সংখ্যা এন একই কথা, তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা। তাহলে আমরা 6 নং সমীকরণটা কি লিখতে পারবো, এই যে 6 নং সমীকরণের ক্ষেত্রে ই টু দি পাওয়ার আলফার পরিবর্তে সরাসরি মোট কণার সংখ্যা এন লিখতে পারবো। তাহলে এখানে লিখি 6 নং হবে এন আই ইজ ইকুয়াল টু জি আই, আর ই টু দি পাওয়ার আলফার পরিবর্তে এন লিখব, জি আই এন বা এন জি আই। তো আমরা এনটাকে সামনে লিখলে সুন্দর দেখায়, তো এন জি আই। তো এই সমীকরণটাকে সাধারণভাবে অতি সম্ভাব্য বন্টনের শর্ত সমীকরণ বিবেচনা করা হয়। এবার আমরা জানি হচ্ছে এই জি আইকে কীভাবে লেখা যায়, আমরা জানি জি আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ আই ডিভাইডেড বাই এ। এআই কি, এআই হচ্ছে একটা কোষ, এই কোষের ক্ষেত্রফল, আর এ হচ্ছে সম্পূর্ণ যে এন সংখ্যক কণা রয়েছে সবগুলোর ক্ষেত্রফল এ। তো এখানে আমরা কি লিখতে পারি, ফলে এন আই ইজ ইকুয়াল টু লিখতে পারি, এই জি আই এর পরিবর্তে ই এ আই বাই এ লিখতে পারি, তাহলে এন এ আই ডিভাইডেড বাই এ এভাবে লেখা যায়। তো এটাকে এভাবে লেখা যায়, যেহেতু এর নিচে আছে এন বাই এ, সাথে আছে এ আই, সুতরাং এন আই ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এ আই। তো এ থেকে দেখা যায় অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে কোনো কোষে কণার সংখ্যা, কণার গড় ঘনত্ব এন বাই এ এবং কোষের যে ক্ষেত্রফল এ আই এর গুণফলের সমান। এই এন আইটা এটা হচ্ছে গড় ঘনত্ব এবং এটা হচ্ছে কোষের ক্ষেত্রফল এর গুণফলের সমান।